আমরা ক্লাস 12-এর রসায়ন বিজ্ঞানের দ্রবণ চ্যাপ্টারটা পড়ছিলাম। এর আগের ক্লাস পর্যন্ত আমরা দ্রবণ চ্যাপ্টারের কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম বা সমাবর্তী ধর্ম সম্পর্কে জেনেছিলাম এবং সংখ্যাগত ধর্ম যে চারটে ধরনের হয় দ্রবণের ক্ষেত্রে, সেই চারটের ভাগ কিভাবে, কেমন করে, কিসের উপর নির্ভর করে তাদের সমীকরণ বের করেছিলাম, তাদের প্রযোজ্যতা বের করেছিলাম, তারা কোন কোন ক্ষেত্রে প্রযোজিত হয়, কোন কোন ক্ষেত্রে হয় না। তো সেই সংখ্যাগত ধর্ম বা সমাবর্তী ধর্মগুলো কি কি ছিল? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, আর শেষেরটা হলো অভিশ্রবণ চাপ। আমরা আমাদের শেষের ক্লাসে অভিশ্রবণ চাপটা আশা করি ভালো করে, যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ভালো করে বুঝতে পারবে। তো আমরা তার পরের টার্মে চলে যাব। আমরা আজকে বিভিন্ন ধরনের দ্রবণ নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের বলতে কি বলছি, যে আমরা আগের ক্লাসে গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন দিয়ে বলেছিলাম যে অভিশ্রবণ চাপটা বলার সময় যে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বে ফ্লো হচ্ছে। আমরা যদি কোনো একটা ইউ আকৃতির নলে দ্রাবক আর দ্রবণ নিচ্ছি, ইউ আকৃতির নলে দ্রাবক আর দ্রবণ নিলে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে ফ্লো হচ্ছিল এবং দ্রাবকটার অর্ধভেদ্য পর্দা বা ঝিল্লির মধ্যে গিয়ে প্রবাহিত হয়ে দ্রবণের দিকে প্রবেশ করছিল এবং দ্রবণের উচ্চতাটাকে বাড়াচ্ছিল। তো এই গাঢ়ত্ব বা অভিশ্রবণ চাপ সম্পর্কিত আমরা তিন ধরনের সলিউশন দেখব, তিন ধরনের দ্রবণ দেখব। প্রথমটা কি, এই অভিশ্রবণ চাপ বা গাঢ়ত্ব এর ওপর ডিপেন্ড করে আমরা তিন ধরনের দ্রবণকে ভাগ করব। এক নম্বর হলো যে আইসোটনিক দ্রবণ। আইসোটনিক দ্রবণ কোনটা? কোনো দুটো দ্রবণ যেটা অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা আছে এবং কোনোটারই কোনো দিকে প্রবাহ যদি না হয়, ইউ আকৃতির নলে সাপোজ আমরা ইউ আকৃতির নল, আমরা এখানে অর্ধভেদ্য পর্দা আছে এবং এইদিকে দ্রবণ নিয়েছি, এইদিকেও দ্রবণ নিয়েছি এবং কোনোটারই কোনো দিকে প্রবাহ হচ্ছে না, ফ্লো হচ্ছে না, তাহলে এটাকে আমরা বলবো, এই দ্রবণটাকে বলবো আমরা আইসোটনিক দ্রবণ। এই দ্রবণটাকে বলবো আমরা আইসোটনিক দ্রবণ। এই আইসোটনিক দ্রবণ কেন হয়? আইসোটনিক দ্রবণ মূলত চাপ যদি সমান হয়, অভিশ্রবণ চাপ যদি সমান হয় দুই দিকের ক্ষেত্রে, তাহলে সেটা এই ফ্লোটা বাধা পায়। অভিশ্রবণ চাপ আমরা সেটা কি জানি, পাই ইকুয়াল টু কি জানি, CRT। অর্থাৎ এই পাই যদি এই দ্রবণের আর এই দ্রবণের সমান হয় তাহলে বলতে পারবো যে এটা আইসোটনিক দ্রবণ হবে, বা সম অভিসারক চাপ হলে দ্রবণ দুটো আইসোটনিক দ্রবণ হবে। বোঝা গেল? তাহলে কি বোঝা গেল? যে আইসোটনিক দ্রবণ অর্থাৎ কোনোটারই প্রবাহ হবে না যখন তাদের অভিশ্রবণ চাপটা সমান হবে। এবার সাপোজ এই দিকের আমাদের দ্রবণটা ধরে নিলাম পাই1 C1 RT, এই দিকের দ্রবণটার চাপ ধরে নিলাম পাই2 C2 RT। এবার যদি এই দুটো দ্রবণ যদি ফ্লো যদি না হয় তাহলে কি বলেছি, আইসোটনিক হবে। আর আইসোটনিক কিসের জন্য হবে? সেটা অভিশ্রবণ চাপ দুটো সমান হলে, এই দিকের অভিশ্রবণ চাপ, এই দিকের অভিশ্রবণ চাপ যদি সমান হয় তাহলে দ্রবণটা আইসোটনিক দ্রবণ হবে। তাহলে সম চাপ যদি হয় তাহলে চাপটা কোনটা, পাই1 আর পাই2, তাহলে সেক্ষেত্রে পাই1 ইকুয়াল টু পাই2 হবে। পাই1 ইকুয়াল টু পাই2 মানে কি, C1 RT সমান C2 RT। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে C1 ইকুয়াল টু C2, অর্থাৎ প্রথম দ্রবণের গাঢ়ত্ব দ্বিতীয় দ্রবণের গাঢ়ত্ব যদি সমান হয়, প্রথম দ্রবণের গাঢ়ত্ব দ্বিতীয় দ্রবণের গাঢ়ত্ব যদি সমান হয় তাহলে সেটা চাপ দুটোও সমান হচ্ছে, অভিশ্রবণ চাপও সমান হচ্ছে। তাহলে গাঢ়ত্ব যদি দুটো দ্রবণের সমান হয়, চাপও সমান, এবং সেই দুটো কখন কি হবে, আইসোটনিক দ্রবণ হবে। বোঝা গেল সবার?
তাহলে আইসোটনিক দ্রবণ কখন হচ্ছে? যদি চাপ সমান হয় বা গাঢ়ত্ব সমান হয় বা কনসেন্ট্রেশন সমান হয়। 1 নম্বর। আমরা পরেরটাতে চলে আসি, যেটা হলো হাইপোটনিক দ্রবণ। হাইপোটনিক দ্রবণ, হাইপোটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশন কি বলছে? আমরা এটা একটা দ্রবণ নিলাম আর এটা একটা দ্রবণ নিলাম আর এটা একটা দ্রবণ নিলাম। এর গাঢ়ত্ব কম, এর গাঢ়ত্ব বেশি। এই দ্রবণটার গাঢ়ত্ব কম, এই দ্রবণটার গাঢ়ত্ব বেশি। তাহলে এই দ্রবণটার সাপেক্ষে এইটাকে বলবো আমরা হাইপোটনিক দ্রবণ। হাইপোটনিক কি? কম গাঢ়ত্বের দ্রবণ, বেশি গাঢ়ত্বের দ্রবণ। আমরা কম গাঢ়ত্বের দ্রবণকে বেশি গাঢ়ত্বের দ্রবণের সাপেক্ষে বলবো হাইপোটনিক দ্রবণ। ঠিক আছে? বা আমাদের এই কথাতে যদি বলি যে অর্ধভেদ্য দ্বারা পৃথক করে রাখা আছে, অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখা আছে দুটো দ্রবণ, তার মধ্যে কম গাঢ়ত্বের দ্রবণকে বেশি গাঢ়ত্বের দ্রবণের সাপেক্ষে আমরা বলবো হাইপোটনিক দ্রবণ। অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটো দ্রবণের মধ্যে যার গাঢ়ত্ব কম তাকে আমরা বলবো হাইপোটনিক দ্রবণ। কার সাপেক্ষে? যেটার বেশি তার সাপেক্ষে। ঠিক আছে? এটা হলো হাইপোটনিক দ্রবণ। 3 নম্বরটা কি? 3 নম্বর হলো হাইপারটনিক দ্রবণ। হাইপার, এটা আগেরটা ছিল হাইপো, এটা হাইপারটনিক দ্রবণ। এই দ্রবণটার গাঢ়ত্ব কম, এই দ্রবণটার গাঢ়ত্ব বেশি। এইটার গাঢ়ত্ব কম, এটার বেশি। তাহলে কি? বেশি গাঢ়ত্বের দ্রবণকে আমরা কম গাঢ়ত্বের দ্রবণের সাপেক্ষে হাইপারটনিক দ্রবণ বলবো। বেশি গাঢ়ত্বের দ্রবণকে কম গাঢ়ত্বের দ্রবণের সাপেক্ষে আমরা বলবো হাইপারটনিক। যেটা আমরা হাইপোটনিক বুঝলাম সেটারই উল্টো কথাটা কি হবে? হাইপারটনিক। তাহলে কি বোঝা গেল? আমরা যদি অর্ধভেদ্য পর্দা দ্বারা বুঝতে চাই তাহলে হাইপারটনিক দ্রবণটা কি হবে? হাইপারটনিক দ্রবণ কি হবে? যে অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত বা আলাদা করা দুটো দ্রবণ, তার মধ্যে যেটার বেশি গাঢ়ত্ব বা বেশি গাঢ়ত্বের দ্রবণকে আমরা কম গাঢ়ত্বের দ্রবণের সাপেক্ষে এটা বলবো হাইপারটনিক। মানে এটার বেশি, এটার কম। তাহলে এটা কি দ্রবণ? হাইপারটনিক। কার সাপেক্ষে? কমের সাপেক্ষে। বোঝা গেল? তাহলে হাইপারটনিকটা কোনটা? যেটা বেশি গাঢ়ত্ব। হাইপোটনিকটা কোনটা? যেটা কম গাঢ়ত্ব। বোঝা গেল? তাহলে আমরা যে অভিস্রবণ প্রসেসটা বুঝেছিলাম, যে অসমোসিস প্রসেসটা বুঝেছিলাম, তাহলে কোনটার সাপেক্ষে কোনটার ফ্লো হচ্ছে? অসমোসিস যে প্রসেসটা বুঝেছিলাম সেটাতে কোনটা থেকে কোনটা ফ্লো হচ্ছে? অবশ্যই কম থেকে বেশি, বা সেটা কি? হাইপো থেকে হাইপার। আমরা অসমোসিস প্রসেস সেটা কি জানি? যে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে বেশি গাঢ়ত্বের দ্রবণে ফ্লো হবে। সেটা আমরা হাইপো আর হাইপার দিয়ে যদি বিশ্লেষণ করতে চাই তাহলে কি বলবো? যে কম কোনটা? হাইপোটনিক দ্রবণ, বেশি কোনটা? হাইপারটনিক দ্রবণ। তাহলে হাইপোটনিক দ্রবণ থেকে হাইপারটনিক দ্রবণের দিকে ফ্লো হবে। বোঝা গেল? এবার আমরা বিভিন্ন ধরনের উদাহরণ নেব এবং দেখব। তাহলে দ্রবণ 3 ধরনের অভিস্রবণ চাপ সম্পর্কিত বা গাঢ়ত্বকে নির্ভর করে আমরা 3 ভাবে বললাম দ্রবণ। একটা হলো আইসোটনিক, একটা হলো আইসোটনিক, একটা হলো হাইপোটনিক, আর একটা হলো হাইপারটনিক। সেগুলো ডিপেন্ড করছে কিসের উপর? দ্রবণের গাঢ়ত্বের উপর। ঠিক আছে? হাইপোটনিক সলিউশনটা গাঢ়ত্ব কম, হাইপারটনিক সলিউশনের গাঢ়ত্ব বেশি। এবার আমরা কিছু উদাহরণ নিয়ে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের উদাহরণ নিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তোমরা ক্লাস 11 বা 12-এ মনে হয় বায়োলজিতে পড়ে আছো যে লোহিত রক্তকণিকা সবার পড়া আছে, যেখানে কোষীয় তরলের গাঢ়ত্ব, লোহিত রক্তকণিকার কোষীয় তরলের গাঢ়ত্ব কত? 0.84%। এটা বায়োলজিতে একটু আশেপাশে থাকবে,
বায়োলজি বই তোমাদের একটু আশেপাশে ভ্যালুটা থাকবে। তো লোহিত রক্তকণিকার গাঢ়ত্ব হলো 0.84%, ঠিক আছে। এবার লোহিত রক্তকণিকাকে যদি বা লোহিত রক্তকণিকা কোনটা, আরবিসি, রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকাকে যদি আমরা, যেটার কোষীয় তরলের গাঢ়ত্ব 0.84%, আমরা যদি জলে রাখি, পাতিত জলে রাখি, ডিস্টিলড ওয়াটারে রাখি, তাহলে কি হবে? গাঢ়ত্ব কার কম? গাঢ়ত্ব জলের কম। গাঢ়ত্ব কার কম? গাঢ়ত্ব জলের কম। তাহলে কি হবে? আমরা আরবিসি জলে রেখে দিলাম, কোন জল? সেটা ডিস্টিলড ওয়াটার। এটার গাঢ়ত্ব কেন কম? এটা কারণ হলো ডিস্টিলড, ঠিক আছে, পাতিত জল বাংলায়। তো এটার গাঢ়ত্ব বেশি, এটার গাঢ়ত্ব কম, তাহলে ফ্লো কোন দিকে হবে? ফ্লো হবে এই দিকে। জল কোথায় যাবে? লোহিত রক্তকণিকা যাবে। লোহিত রক্তকণিকা যদি জল যায়, তাহলে লোহিত রক্তকণিকা কি হবে? ফুলে যাবে, ঠিক আছে, তাহলে স্ফীত হয়ে যাবে। এই প্রসেসটাকে বলা হয় হিমোলিসিস। ঠিক আছে, হিমোলিসিস। তাহলে জল প্রবেশ করলো কোথায়? কম গাঢ়ত্ব জলের, বেশি গাঢ়ত্ব লোহিত রক্তকণিকার। তাহলে জলটা কোন মাধ্যম হলো আমাদের? এটা হাইপো না হাইপার? এটা অবশ্যই এর গাঢ়ত্ব কম, তার জন্য এটা কি হলো? হাইপোটনিক। এটা মাধ্যমটা কি হলো? হাইপোটনিক। এবার যদি আমরা এই আরবিসি, যার গাঢ়ত্ব 0.84%, এটাকে যদি আমরা 4% NaCl দ্রবণে রাখি, তাহলে কি হবে? এইটা গাঢ়ত্ব কার কম? এটা 0.84% আর এটা 4%। 0.84% আর এটা হলো 4%। এবার আমরা NaCl এ রেখে দিয়েছি আরবিসিকে, তাহলে স্বাভাবিকভাবেই আরবিসির গাঢ়ত্ব কম, NaCl এর গাঢ়ত্ব বেশি। তাহলে আরবিসি থেকে NaCl এ ফ্লো হবে আরবিসির এটা থেকে এদিকে NaCl এ ফ্লো হবে, তাহলে আরবিসিটা কি হবে? সংকুচিত হয়ে যাবে। এটার গাঢ়ত্ব কম, এর গাঢ়ত্ব বেশি। কেন? 0.84% আর এটা 4%। এটার গাঢ়ত্ব কম, এটার গাঢ়ত্ব বেশি, তাহলে আরবিসিটা ফ্লো হবে NaCl এর দিকে। NaCl থেকে যদি ফ্লো হয়, তাহলে NaClটা কি হবে? সংকুচিত হয়ে যাবে, চুপসে যাবে, ঠিক আছে, চুপসে যাবে। এই ঘটনাকে বলা হয় ক্রেনেশন। এই বায়োলজির ভাষায় এই শব্দটাকে বলা হয় ক্রেনেশন, ঠিক আছে। তো আমরা যে স্যালাইন ব্যবহার করি তার গাঢ়ত্ব কতখানি হয়? 0.84% হয়। আমরা যে স্যালাইন ব্যবহার করি, চিকিৎসা ক্ষেত্রে যে স্যালাইন ব্যবহার করা হয়, তার গাঢ়ত্ব হয় 0.84%। কেন? কারণ হলো যেটা লোহিত রক্তকণিকার সাথে আইসোটনিক হয়। আমরা যে স্যালাইন ব্যবহার করি তার গাঢ়ত্ব হয় 0.84%। কারণ হলো তার ফলে কি হবে? আমাদের লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি, তারও গাঢ়ত্ব হলো 0.84%। তাহলে এটা কি হবে? আইসোটনিক হবে, সম অভিসারক চাপ হবে। তার ফলে কি হবে? আমাদের রক্তে সংকুচিত লোহিত রক্তকণিকা সংকুচিতও হবে না, আবার স্ফীতও হবে না। সেটা ডিপেন্ড করলো কিসের ওপর? গাঢ়ত্বের ওপর। আমাদের স্যালাইন ওয়াটারের গাঢ়ত্ব কত? 0.84%, আর আরবিসি কত? 0.84%। তাহলে এটা আইসোটনিক দ্রবণ হলো, সম অভিসারক চাপ দ্রবণ হলো। বোঝা গেল? এবার আমাদের এই অভিস্রবণের সম্পর্কিত কয়েকটা প্র্যাকটিক্যাল আমরা উদাহরণ নেব। ফার্স্ট প্র্যাকটিক্যাল আমাদের উদাহরণ আসছে, সেটা হলো যে যাদের হাই ব্লাড প্রেশার থাকে, যেসব রোগীদের হাই ব্লাড প্রেশার থাকে, তাদেরকে বলা হয় যে আপনারা কম নুন খাবেন, লবণ খাবারে কম খাবেন। কেন বলা হয়? কারণ হলো আমরা যে জানি NaCl সেটা কি? লবণ। আমরা যে লবণটা খাই সেটার সংকেত কি? NaCl। আর এটা আয়নে ভেঙে গেলে কি হয়? Na++Cl-। তাহলে আমাদের খাবারের সাথে যদি NaCl খাওয়া হয়, তাহলে কি হবে? এখানে আয়নের আধিক্য ঘটবে, আয়ন বেড়ে যাবে, Na+Cl-। তার মানে কি? এটা সংখ্যাগত ধর্ম। অভিস্রবণ চাপটা কি? সংখ্যাগত ধর্ম। আর ব্লাড প্রেশারটাই কি? অভিস্রবণ চাপ। সেটা কি? সংখ্যাগত ধর্ম। আর সংখ্যাগত ধর্ম আমার ডিপেন্ড করছে কি? সংখ্যার উপর, কণার সংখ্যার উপর। এখানে আমাদের কণা বেড়ে গেল, তার ফলে রক্তের অভিস্রবণ চাপটা বেড়ে যাবে, তার মানে ব্লাড প্রেশারও বেড়ে যাবে, রক্তের চাপ বেড়ে যাবে। তাহলে
হাই ব্লাড প্রেশার যাদের রোগী আছে তাদেরকে বলা হয় যে আপনারা কম নুন খাবেন। কারণ হলো NaCl ভেঙে গেলে, আয়নে ভেঙে গেলে Na প্লাস আর Cl মাইনাস আয়ন বেশি হয়ে যায়, তার ফলে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তারপরে বলা হয় যে সিরাতে আমরা যে ইনজেকশনটা দিই, আমাদের ইনজেকশন যেটা দিই সেটার গাঢ়ত্ব রক্তের গাঢ়ত্বের সমান হওয়া উচিত। কেন? 2 নম্বর কি, যে আমরা যেটা ইনজেকশন দিই সেটা আমাদের গাঢ়ত্ব রক্তের গাঢ়ত্বের সাথে সমান হওয়া উচিত। কারণ কি, একটু আগে প্রসেস বললাম হিমোলিসিস, আর একটা বললাম ক্রেনেশন। এই যদি গাঢ়ত্ব কম আর বেশি হয়ে যায় তাহলে হিমোলিসিস বা ক্রেনেশন হবে, হিমোলিসিস বা ক্রেনেশন হবে। গাঢ়ত্ব যদি কম আর বেশি হয় তাহলে হিমোলিসিস বা ক্রেনেশন হবে। তার ফলে কি লোহিত কণিকা হয় চুপসে যাবে অথবা কি স্ফীত হয়ে যাবে, তার মানে আমাদের কি অসুখ করবে। তার জন্য বলা হয়, তার জন্য কি হবে, গাঢ়ত্ব যদি সমান হয় তাহলে কি এই দুটোর কোনোটাই হবে না, এই দুটোর কোনোটাই হবে না। যদি আমরা দ্রবণটাকে অর্থাৎ আমরা যে ইনজেকশনটা নিচ্ছি সেটার গাঢ়ত্ব যদি রক্তের গাঢ়ত্ব থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে, আর বেশির দ্রবণটা ওই ইনজেকশনের এতে ঢুকবে, তার ফলে কি হবে, আমাদের এই সংকুচিত হবে, ক্রেনেশন ঘটবে। তার উল্টোটা কি হবে, যদি আমাদের গাঢ়ত্বটা বেশি হয়ে যায় তাহলে কি হবে, তার কম হয়ে যায় তার কি হবে, উল্টোটা ঘটবে, কি হবে, হিমোলিসিস হবে। হিমোলিসিস মানে কি, স্ফীত হয়ে যাওয়া। ঠিক আছে, তো তার জন্য বলা হয় যে ইনজেকশনটা দিতে হবে সেটা রক্তের গাঢ়ত্বের সমান। ঠিক আছে, এরপরে আসি আমরা আমাদের সব সময় দেখতে পাও যে গলাতে সমস্যা হলে গার্গল করতে বলা হয়। গার্গল সবাই করে থাকো তো, নুন জল দিয়ে গার্গল। গলায় ব্যথা হলে নুন জল দিয়ে, লবণ জল দিয়ে গার্গল করতে বলা হয়, গরম জল দিয়ে। কেন? কারণ হলো আমাদের গলার সমস্যাটা হয় মূলত গলার কোষে জল জমে থাকে, গলার কোষ সেখানে জল জমে থাকে। সে জল জমে থাকা জমা জলকে সরানোর জন্য এই নুন জলটা ব্যবহার করা হয়। কি করে? যেখানে গলার কোষে যে জল জমে আছে তার গাঢ়ত্ব আর আমাদের লবণ জলের গাঢ়ত্ব কোনটা বেশি হয়, আমাদের কোনটার গাঢ়ত্ব বেশি হবে, লবণ জলের গাঢ়ত্ব বেশি। আমাদের গলার কোষে যে জল জমে আছে তার গাঢ়ত্ব আর আমরা গার্গল করছি তা সেই লবণ জলের গাঢ়ত্ব কোনটার বেশি গাঢ়ত্ব হবে, অবশ্যই লবণ জলের গাঢ়ত্ব বেশি। লবণ জলের গাঢ়ত্ব যদি বেশি হয় তাহলে কি হবে, জলটা গলার কোষ থেকে বেরিয়ে এসে লবণ জলের কাছে চলে যাবে। জলটা আমাদের গলার কোষে যে জলটা আছে, সেই পানিটা আছে, সেটা আমাদের লবণ জলে চলে যাবে। আর লবণ জলে চলে গেলে কি হবে, আমাদের ওই ব্যথাটা উপশম হবে। বোঝা গেল সবার? এবার আসি আমরা মাংস সংরক্ষণ করার জন্য NaCl কেন ব্যবহার করা হয়। মাংস সংরক্ষণ করার জন্য লবণ, আমরা ফ্রিজে যখন করা হয় তখন লবণ মাখিয়ে রাখা হয়। মাংস বা কোনো খাবার টাবার সংরক্ষণ করার জন্য লবণ মাখিয়ে রাখা হয়। কি হয়, এগুলো মূলত এই খাবার পচে যাওয়া মূলত কারণটা হলো যে ব্যাকটেরিয়ার আক্রমণ। খাবারে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া কি করে, খাবারগুলোকে পচিয়ে দেয়। তো যদি NaCl রাখা হয় তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো যেগুলো আছে তাদের শরীরের কোষের গাঢ়ত্ব আর NaCl এর গাঢ়ত্ব কোনটার কম বেশি হয়, আমাদের NaCl এর গাঢ়ত্ব বেশি হয়। আর ব্যাকটেরিয়ার মধ্যে, শরীরের মধ্যে যে কোষ আছে, তরল কোষ আছে, সেটা গাঢ়ত্ব কম হয়। NaCl এর গাঢ়ত্ব বেশি, ব্যাকটেরিয়ার কোষের গাঢ়ত্ব কম। তাহলে কি হবে, কম থেকে বেশিতে ফ্লো হবে, তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে যে তরল আছে সেই তরলটা বেরিয়ে যাবে। আর তরল যদি বেরিয়ে যায় ব্যাকটেরিয়া চুপসে যাবে, মারা যাবে। তার ফলে কি, ব্যাকটেরিয়া মারা গেল, তার মানে খাবারটা কি ভালো থাকবে। ঠিক আছে, এইগুলো হলো উদাহরণ। তো আশা করি আজকের ক্লাস বোঝা গেছে। এর পরের দিন আমরা ক্লাস 12-এর দ্রবণ চ্যাপ্টারের রিভার্স অসমোসিস, যেটা অসমোসিসের প্রয়োগ আমরা জানবো, রিভার্স অসমোসিস। ঠিক আছে, এর আগের দিন আমাকে আকাশ প্রশ্ন করেছিল যে অভিষ্টপনের অ্যাপ্লিকেশন কি বা কি কাজে ব্যবহার করা হয়। তো এই সব কাজে ব্যবহার করা হয়, যে নুন জল দিয়ে গলার সমস্যা, খাবার সংরক্ষণ করছি, তারপর হলো শিরাতে ইনজেকশন করছি, তারপর হাই ব্লাড প্রেশার রোগীদের কম নুন খাওয়ার পরামর্শ। এগুলো হলো কি অভিসম চাপ সম্পর্কিত অ্যাপ্লিকেশন। বোঝা গেল সবার? যদি কোনো কিছু অসুবিধা হয় তো অবশ্যই আমাকে জানাবে।
তো এই করোনা মহামারীর সময় ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আবার বলছি সাবস্ক্রাইব করে নাও। আমার 1000টা এখনো পৌঁছেনি, অনেক দিন হয়ে গেল 1000টা পৌঁছাতে পারছি না।